মানুষ তার সমাজ আর তার চারপাশের যা কিছুর অবদানে নিজেকে তৈরি করে, একদিন সেই সমাজকে বদল করার কথা বলে। এ এক জটিল ধাঁধা, যার উত্তর মেলে না। সমাজ এবং মানুষের এই যৌথ যাত্রার নানা অসঙ্গতি নিয়ে এ সময়ে যারা ভাবেন, তাদেরই একজন জাবেদ হোসেন, যার উচ্চারিত প্রতিটি শব্দ কাব্যের মতো মুগ্ধতা ছড়ায়। একসময় ব্যবস্থাপনায় পড়াশোনা করলেও এখন তিনি মির্জা গালিব আর কার্ল মার্কসে ডুবে আছেন। জাবেদ হোসেন জীবনকে দেখেন দর্শনের চোখে। তাই তো কেবল টিকে থাকার জন্য বেঁচে থাকা নয়, কিছু একটা সৃষ্টি করার আনন্দের মাঝে অর্থপূর্ণ করতে চান তার সময়। কর্মব্যস্ত নাগরিক জীবনের ছুটির দিনের এক সকালে যখন পুরো শহর আলসেমিতে ডুবে আছে, তখন আমরা মুখোমুখি হই জাবেদ হোসেনের। জাবেদ ভাই, প্রথমে যেটা আপনার কাছে জানতে চাই যে পুরো সপ্তাহ কাজ করার পর একটা ছুটির দিন আমরা পাই। এই ছুটির দিনটা আপনি আসলে কিভাবে কাটান এবং কিভাবে কাটাতে চান? দুটো প্রশ্ন। প্রথমত তো ছুটি শব্দটাই একটা ভয়াবহ জিনিস। আপনি কাজ করতে আপনার ভালো লাগে না বা কাজের চাইতে ছুটি ভালো লাগে, এটা তো খুব ভালো কথা না। তার মানে যে কাজ আমরা করছি সেই কাজের মধ্যে কোথাও গলদ আছে, ওদিকে গেলাম না। এমনিতে যেটা হয় যে ছুটির দিনটা, যে দিনটা কাজ করতে হয় না আমার পেশার জন্য, সেই দিনটা নিজের কিছু জমানো কাজ থাকে সেগুলো করতে হয়। নিজের জমানো কাজ বলতে অবশ্যই বেঁচে থাকার জন্য ঘর দৌড়ের কাজকর্ম কিছু আছে, এবং তার চেয়েও আমার কাছে অন্তত জরুরি বেশি মনে হয় যে অন্যান্য দিন কাজের ফাঁকে আমার নিজের লেখালেখিগুলো সারতে হয়। ছুটির দিনটা সুবিধা হচ্ছে যে ওই দিন আমাকে আর ছুটোছুটি করতে হয় না, আমি একটানা অনেকক্ষণ লিখতে বা পড়তে পারি। ফলে এটি একটা আনন্দের ব্যাপার যে ওই দিনটা আমাকে ছুটতে হবে না, আমি একটানা অনেকক্ষণ পড়তে পারবো, লিখতে পারবো, বই ঘাঁটতে পারবো, গান শুনতে পারবো, এবং যদি এরকম করে কেউ কথা বলতে আসে কথাও বলতে পারবো। এইটুকুই, এটাই সবচেয়ে আনন্দের ব্যাপার। এভাবে কাটাতে চান ছুটির দিনটা, একটা দিন এভাবেই সবচেয়ে ভালো আমার কাছে এটাই মনে হয়। এর চাইতে ভালো কিছু আমার কাছে জানা নেই, অন্তত আমার জন্য নয়। ভাই, আপনি গানের কথা বলছেন, আপনি কোন ধরনের গান শুনছেন বা শুনেন? পড়ার ক্ষেত্রে আমি যেরকম মানে মোটেই খুব একটা সুবিধার লোক না, সর্বভুক ধরনের। গানের ক্ষেত্রেও আমার একই রকম ব্যাপার মনে হয়। আমি শাস্ত্রীয় সঙ্গীত, বিশেষ করে হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত, খেয়ালের দিকে যেমন আমার মনোযোগ, গান শুনতে এবং পড়তে ভাল লাগে গান নিয়ে। একই সঙ্গে মাতাল রাজ্জাকের গান বিশ্বজগতে আমার বিস্ময়কর। লালনের গানের কথা বলেন, বিস্ময়কর লাগে। আমি একই সঙ্গে পাঞ্জাবি বুল্লে শাহর যে কালাম, ম্যাডাম আবিদা পারভিনের কণ্ঠে শুনতে অসম্ভব পছন্দ করি। ফলে গানের ক্ষেত্রেও একবার একজন বড় সঙ্গীতজ্ঞকে বলা হয়েছিল যে এই যে আজকাল ছেলে ছোকরা গান টান করছে, এগুলোকে আপনার ভালো লাগে? এগুলো এরকম, ওটা যে এরকম এত শব্দ করে গান গাইছে, এরকম করছে। উনি বললেন, দেখুন কে গান করছে, কী গান করছে সেটা তো প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে গান হচ্ছে কি না, শুনতে ভালো লাগছে কি না। শুনতে যদি ভালো লাগে তাহলেই হবে। তো আমারও আসলে, শুধু আমার কেন, প্রত্যেকটা মানুষেরই আসলে একটা মোদ্দা কথা হচ্ছে যে ভালো লাগা। তাহলে আগে থেকে নির্ধারণ করা যে এটা আমি শুনবো না, ওটা শুনবো, এটা ভালো, এটা মন্দ, এইটা এক ধরনের মানে খুব মার্কা মারা কথা হয়ে গেল। শুনতে হবে যে ভালো লাগছে কিনা, কোথায় আপনার কি ভালো লেগে যাবে এটা আগে থেকে নির্ধারণ করে ফেলা উচিত নয়, শুনেই সিদ্ধান্ত নেওয়া ভালো। যদি বইয়ের প্রসঙ্গে আসি, ইদানিং আপনি কোন ধরনের বইগুলো পড়ছেন, কি পড়ছেন? ইদানিং পড়ছি আমি দস্তয়েভস্কিকে নিয়ে কয়েকদিন আগে মশিউল আলম সম্পাদনায় মিজানুর রহমান ত্রৈমাসিক পত্রিকাটি বেরোল দস্তয়েভস্কির সংখ্যা, ওটার মধ্যে আমি একটা লেখা দিয়েছিলাম। তো তখন ঘাটাঘাটি করতে গিয়ে আমার মনে হল যে দস্তয়েভস্কিকে নিয়ে তার জীবনকে ঘিরে কোনো উপন্যাস হয়েছে কিনা। খুঁজতে খুঁজতে একটা উপন্যাস পেয়ে গেলাম। সেই উপন্যাসটা আমি এখন বাংলা করছি, এবং আমার কাছে মনে হয় যখন আমি কোনো অনুবাদ করি কোনো বই, আমার মনে হয় যে অনুবাদ করে ফেলা হচ্ছে যে কোনো একটা বই পড়বার সবচেয়ে ভালো উপায়, সবচেয়ে নিখুঁতভাবে পড়বার উপায় হচ্ছে ওই বইটা অনুবাদ করে ফেলা। তো এখন আমি এই বইটা অনুবাদ করছি এবং ওই বইটাই আমি সবচেয়ে ভালোভাবে পড়ছি। যেমন পড়াটা আসলে কী শোক দেয়, আসলে মানুষ আসলে কেন পড়ে বা আপনি কেন পড়েন, আসলে কী শোক দেয়? পড়ি কারণ যে কারণে দেখি, চোখ বন্ধ থাকলে যে কারণে ভাল লাগে না, কারণ দেখতে পাই না। না পড়াটা আসলে দেখতে না পাওয়া। পড়ি কারণ দেখতে হয়, এবং দেখা তো শুধুমাত্র চর্মচক্ষের দেখা নয়, দেখা একটা ভ্রমণ। আপনি বই যখন পড়ছেন তখন
ওই লেখকের সঙ্গে আপনি নিবিড়ভাবে গল্প করবার সুযোগ পাচ্ছেন, আড্ডা দেওয়ার সুযোগ পাচ্ছেন। এটা অসাধারণ ব্যাপার। ভেবে দেখেন যে আপনি গভীর রাত্রিরে প্লেটোর কোনো ডায়ালগ পড়ছেন, মির্জা গালিবের কোনো গজল পড়ছেন। আসলে আপনি ওই সময় ওই মানুষটার সঙ্গে গল্প করছেন। এটা তো একটা শিহরণ জাগানোর মতো ঘটনা। একটা মানুষ মানে আপনি মির্জা গালিবের সঙ্গে গভীর রাতে গল্প করছেন, উনি শুধুমাত্র আপনার সঙ্গে গল্প করছেন ওই রাতে, প্লেটোর সঙ্গে আপনি গল্প করছেন। তো মারাত্মক ব্যাপার। ফলে পড়াটা আসলে যেটা বললাম যে ওই সুখ তো আছেই যে আপনি অতীত থেকে ভবিষ্যৎ থেকে বর্তমান চারদিকে যে আপনার কয়েক ফুট শরীর, যা কয়েক ফুট উচ্চতা এবং মাত্র কয়েক বছরের একটা সীমার মধ্যে আটকানো, এইটাকে যদি ছাড়িয়ে যেতে চান আপনাকে দেখতে হবে। সে দেখাটা চর্মচক্ষে হতে পারে, দেখাটা পড়ায় হতে পারে, দেখাটা ভাবনায় হতে পারে, দেখাটা গান শোনায় হতে পারে, দেখাটা ভাবনায় মানুষকে নিয়ে চিন্তা করাই হতে পারে। হতে পারে যে কেন মানুষকে কোন ভূতে কিল দিলে মানুষ সুখ ছেড়ে রাস্তায় বের হয়ে আসে আন্দোলন করতে, এটাও তো বোঝার ব্যাপার। এই সবগুলোই আসলে পাঠ। বই পড়াটা তার একটা অংশ। বই পাঠ, সেই পাঠগুলোর মধ্যে সবচেয়ে পরিচিত, সবচেয়ে বিখ্যাত অংশ হচ্ছে বই পাঠ। জাভেদ ভাই, আপনি যেটা বললেন যে আপনি বই পড়ার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট বিষয় বাছাই করেন না, আপনি সব ধরনের বই পড়েন। তারপর যদি জানতে চাই আপনার প্রিয় বই কোনগুলো, আসলে কোন কোন বইগুলো আপনার প্রিয় বই? আসলে মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে কিছু কিছু বই আমি বারবার পড়ি। অনেক সময় বলা যে মানে ডেজার্ট আইল্যান্ড সিলেকশন বলে একটা ব্যাপার আছে, যে আপনাকে যদি একটা দ্বীপের মধ্যে ফেলে রাখা হয়, খাবার দাবার সব আছে, আপনি কি গান সঙ্গে নেবেন, কি বই সঙ্গে নেবেন। এরকম কিছু বইয়ের কথা ভাবলে আমার মনে পড়ে পথের পাঁচালী, নিঃসন্দেহে নেব। মির্জা গালিবের কুল্লিয়াত উর্দু ফার্সি সংকলন অবশ্যই নেব। আমি রবীন্দ্রনাথের গীতবিতান নেব। এবং একই সঙ্গে কিছু স্মৃতিকথা আছে, আমার প্রিয় লেখকদের স্মৃতিকথা। আমি ব্লেস পাস্কেলের পসে ভাবনা, এটা আমি সঙ্গে রাখবো। এবং আমি যদি নিশ্চয়তা পাই যে আবার আমাকে মানুষের সমাজে ফিরে আসার সুযোগ দেওয়া হবে, আমি কার্ল মার্কসের গ্রন্থর কোনটা রাখবো এই মুহূর্তে বলতে পারছি না। কী কারণে আমাকে নির্বাসনে পাঠানো হবে সেই দ্বীপে, তার উপর হয়তো নির্ভর করবে যে কার্ল মার্কসের কোন বইটা আমি সঙ্গে রাখবো। তবে এই বইগুলো, এবং আমার খুব প্রিয় একটা ট্রিলজি আছে, সেটা হচ্ছে ম্যাক্সিম গোর্কি তার 3 খণ্ডে যে স্মৃতিকথা। আমার ছেলেবেলা, পৃথিবীর পথে, পৃথিবীর পাঠশালা, বারবার পড়ি, প্রায়শই পড়ি। আমার কাছে খুব পছন্দের বই হচ্ছে বিভূতিভূষণের আরণ্যক, বারবার পড়ি আমি। আমার খুবই পছন্দের পাঠ হচ্ছে পদাবলী, বিশেষ করে বৈষ্ণব পদাবলী। তো বুঝতেই পারছেন যে আমার প্রিয় বই কি বলতে গেলে আসলে এটাও বোধহয় একটা আলমারি হয়ে যাবে। ফলে যে বইগুলোর কথা বিশেষ করে বললাম এই মুহূর্তে সেগুলোর কথাই মাথায় আসবে। সুতরাং এগুলোর মধ্যে আলাদা একটা গুরুত্ব আছে আমার মাথার মধ্যে। পেছনে ফিরে তাকালে আপনার শৈশবের কোন স্মৃতিটা আপনার কাছে সবচেয়ে স্পষ্ট হয়ে ধরা দেয়? আমাদের যে শিক্ষক ছিলেন নজিবুল হক স্যার, ওনার কথা আমি প্রায়শই বলি। তিনি আমার গুরু। আমরা যে কোনো কারণেই হোক, আমাদের কুমিল্লা শহরে মা বাবারা অনেকেই তারা ছেলেদেরকে, তার মেয়েদেরকে ক্লাস 6-এ ওঠার পরই ওনার কাছে দিয়ে আসতেন। উনি একা থাকতেন একটা ঘরের মধ্যে, অবিবাহিত ছিলেন। প্রতিদিন আমরা তার কাছে পড়তে যেতাম, এবং তার কাছে যাওয়া মানে, আমি তখন ক্লাস 6-এ পড়ি, আমি ইন্টারমিডিয়েট পর্যন্ত তার কাছে প্রতিদিন যেতাম। আমরা পড়তাম তার কাছে। পড়া লেখা যাকে বলে, পাঠ্য, সেটা হতো কম, অপাঠ্য বিষয় নিয়ে আলোচনা হতো বেশি। আমার বাড়ির কাছেই হচ্ছে কুমিল্লায় গোমতী নদী, তার উপর একটা লোহার ব্রিজ আছে। ঠিক রাত 2টোর পরে তুর্নান্দিশিতে সে ব্রিজের উপর দিয়ে যায়, এবং সে ব্রিজের লোহার ঘর ঘর শব্দ। আমাকে স্যার বলতেন যে এই শব্দটা শুনলে আমার কী মনে হয় জানিস? মনে হচ্ছে কোথায় যেন আমার যাওয়ার কথা ছিল আজকে ট্রেন করে, আজকেও ট্রেনটা চলে গেল, আমার যাওয়া হলো না। এই যে গল্পগুলো, আমি যখন এখন আমার কুমিল্লার কথা মনে হয়, আমার এই স্মৃতিগুলোই সবার আগে মাথার মধ্যে আসে। এই গল্পগুলো যেগুলো আমাকে, ওই যে বললাম, মাত্র কয়েক ফুট এবং মাত্র কয়েক বছরের যে কয়েদ মানুষের জীবন, এই কয়েদ থেকে বের হতে প্রথম দরজাটা দেখিয়েছিলেন উনি।
আলহামদুলিল্লাহ আসলে আমার সেই শিক্ষক। আমি এখনও তাকে মানে আমার এই শিক্ষককে আমি এখনও স্মরণ করি এবং অনুভব করি প্রতি। এবং আমি যখনই বললেন যে কী মনে হয় আমার ওই সময়কার কথা মনে হয়, আমার ওই সময়গুলোর কথা মনে হয়, ওই গল্পগুলোর কথা মনে হয়। স্যারের সেই ঘুম থেকে ওঠা সকালে এলোমেলো দুশ্চিন্তিত আইনস্টাইনের মতো এলোমেলো চুল, তার গোঁফ এবং কপালে হাত দিয়ে দীর্ঘক্ষণ বসে থাকা, একটানা গল্প করে যাবে, গল্পগুলো শোনানো আমাদেরকে। আর সেই স্মৃতিগুলোই মনে পড়ে সবার আগে। সেই দিনগুলোই কি আপনাকে আজকের জাভেদ হোসেন তৈরি করেছে? হ্যাঁ, ধারাবাহিকতা যদি বলেন, মানে আমরা প্রত্যেকেই তো আমাদের অতীতের হাতের সৃষ্টি। সৌভাগ্যবশত আমি এই মানুষগুলোকে পেয়ে গিয়েছিলাম। সৌভাগ্যবশত আমি একটা নিদ্রালু ছিমছাম ছোট্ট শহরকে পেয়ে গিয়েছিলাম, যখন চারপাশে দৃষ্টি আটকে যেত না, কোনো দিকে তাকালে অনেক দূর পর্যন্ত দেখা যেত, যেখানে কুৎসিত চারপাশে শুধুমাত্র কংক্রিটের জঙ্গল ছিল না, যেখানে গায়ে এসে বাতাস লাগতো, শুধুমাত্র আপনার পাশের ফ্ল্যাটের এসির গরম হাওয়া আপনাকে ঝলসে দিত না। এরকম একটা সময় জন্মে গিয়েছিলাম, এই মানুষগুলোকে পেয়েছিলাম, আমার বন্ধুদেরকে পেয়েছিলাম, এবং সেই সময়কার সাংস্কৃতিক রাজনৈতিক আবহগুলোকে পেয়েছিলাম। নিঃসন্দেহে সেগুলোর হাতেই আমি নিজেকে এখন যতটাই পছন্দ করি অপছন্দ করি যাই হই না কেন, নিঃসন্দেহে সেগুলোর হাতেই তৈরি হয়েছে আমি।